নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয় এবং এ নিয়ে আজ ইসিতে বৈঠক রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা চূড়ান্ত করে তফসিল ঘোষণা করবে ইসি। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। এই ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন এবং সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদত্যাগে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম রয়েছে। এ বিষয়ে এরই মধ্যে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছে ইসি। গেল 24 জুলাই পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের রক্ত এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে অপমান করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি সিরিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই ওই আয়োজন হয়েছে বলে দাবি করেন তিনি। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী সব কথা বলেন। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তাকে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেও তার দাবি। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে। এসব মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান রিজভী। যে গণজাগরণ, যে মহাবিপ্লব 5ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে আর সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। আমি আবারও এই ঘৃণ্য প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দূষণ কমাতে প্রতিটি কারখানায় ইটিপি প্লান্ট স্থাপনের নির্দেশনাও দেওয়া হবে। এই নির্দেশ অমান্য করলে তাদের আইনের আওতায় আনা হবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব নদীর দূষণ রোধে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলো এবং আমাদের বাংলাদেশ নেভি এবং সিটি কর্পোরেশন সহ যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। জ্বালানি তেল, গ্যাস এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ কর্মসূচির ঘোষণা করেছে 11 দল ঐক্য। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচির ঘোষণা করেছেন এই ঐক্যের নেতারা। রাজধানী মুক্তাঙ্গনে বিদ্যুতের বাড়তি বিল, গ্যাস সংকট, জিনিসপত্রের বাড়তি দাম সহ নানা ইস্যুর প্রতিবাদে এক অবস্থান কর্মসূচি থেকে এই লং মার্চের ঘোষণা দেওয়া হলো। এছাড়া 19 সেপ্টেম্বর রংপুরে বেশ কিছু সমাবেশ করা হবে। 24 অক্টোবর ঢাকা থেকে সিলেটে রেলপথে যাত্রা এবং 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। সারা দেশে জেলা উপজেলায় বিদ্যুৎ এবং গ্যাস এর অফিসের সামনেও অবস্থান কর্মসূচির কথা রয়েছে। শিরোনামে বলছিলাম, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। আন্দোলনের ঘটনা প্রবাহ, শহীদ এবং আহতদের স্মৃতি, আলোকচিত্র এবং ভিডিও সহ বিভিন্ন ডিজিটাল প্রদর্শনী দেখতে সেখানে হাজির হয়েছেন দর্শনার্থীরা। প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। তবে আজ প্রথম দিনের সব টিকিট বুধবার বিকেলের মধ্যেই বিক্রি শেষ হয়েছে। বেলা 11 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুরে দেখা যাবে জুলাই স্মৃতি জাদুঘর। মূল ভবনে যেতে প্রতিদিন 3টি সময়সীমা রাখা হয়েছে। প্রতিবার সর্বোচ্চ 300 জন করে 2 ঘন্টার জন্য প্রবেশ করতে পারবেন। বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত বিরতি।
প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। অনলাইন বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। এর আগে বুধবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম দিনে এসে আর কি খুবই ভালো লাগতেছে। জুলাইয়ের ইতিহাসগুলো আমরা ঘটনাগুলো নতুনভাবে অনুভব করব। আর এটা এই স্মৃতিগুলা সংরক্ষণ করা আমাদের সবারই দায়িত্ব। আর এটা আগামীর প্রজন্মের জন্য, যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে ওনাদের জন্য এটা একটা ভালো উদ্যোগ, কারণ তারা ইতিহাস থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারবে। আমরা জুলাই সময় ছাত্র জনতার মাধ্যমেই তো দেশ জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। তো এটা বড় একটা যে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রাখা হয়েছে। না হয় এই একটা স্মৃতি হিসেবে থাকবে আর কি পরবর্তী প্রজন্মের জন্য। না হয় এটা জাদুঘর হিসেবে যদি না রাখা হতো তাহলে পরবর্তী আবার এভাবেই ধারাবাহিক চলতে থাকতো। এটা পরবর্তীর জন্য অবশ্যই স্মৃতি হিসাবেই থাকবে। আমি এক শহীদের বাবা। এই জুলাই আন্দোলনে আমার ছেলেও শহীদ হয়েছে। এর জন্যই আমি ছেলের কি জিনিসটা এখানে আনা হয়েছে এটা দেখার জন্য আমি আসছি। দেখার জন্য কালকা চেষ্টা করছি, পাইনি, আজকে ঢুকার পরে আজকে সব জায়গায় উপরে নিচে সব জায়গায় খুঁজে আমার ছেলের কোনো স্মৃতি এখনো পাইনি। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আছেন এই মুহূর্তে সহকর্মী মোহাইমিনুল খান অপু, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অপু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এর আগেও কয়েক ধাপে আপনার সঙ্গে কথা হয়েছিল, একটু বলবেন আসলে সময় অনেকটা গড়িয়েছে, দর্শনার্থীদের চাপ কেমন দেখছেন, সাপ্তাহিক বন্ধের দিনটা কবে সেটা একটু জানাবেন। যারা অনলাইনে টিকিট কিনবেন তারা কি প্রক্রিয়া আসলে এই জাদুঘরের জন্য অনলাইনে টিকিট কিনতে পারেন, বিদেশি পর্যটক যারা আসবেন তাদের জন্য আসলে 50 টাকা 25 টাকা টিকিট নাকি তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা, একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে অপু। রাকিব, সকাল থেকে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে জানাচ্ছিলাম। তবে এই মুহূর্তে কিন্তু দর্শনার্থীদের ভিড় এই জুলাই স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে, এবং দর্শনার্থীরা কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘরের অর্থাৎ তৎকালীন গণভবনের বিভিন্ন কক্ষ কিন্তু তারা ঘুরে দেখছেন। অর্থাৎ জুলাই আন্দোলনের যে সকল স্মৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আগে নিউজগুলোতে দেখিয়েছি। এখন আমরা যেখানটিতে রয়েছি এটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ে 15 বছর 7 মাসে যে সকল নির্যাতন হয়েছে, গুম খুনের ঘটনা ঘটেছে সেই কক্ষটিতে। অর্থাৎ এখানে বেশিরভাগ মানুষই আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয়েছে, তাদের কিন্তু ছবি এখানে রয়েছে। এবং বিএনপির বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তার ছবি এখানে রয়েছে। তিনি গুম হয়েছিলেন, সেই সব ছবিগুলো এখানে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি এই গুম করা মানুষদের যে সকল নির্যাতন করা হতো সেই কক্ষগুলোতে কিন্তু সেই সরঞ্জাম আদিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এছাড়া আপনি যেটি বলেছেন যে যারা জুলাই যোদ্ধা রয়েছে এবং এই পরিবারগুলো রয়েছে তারাও কিন্তু এখানে টিকিট কেটে প্রবেশ করছেন, এবং প্রতিদিনই কিন্তু এটি সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। তবে বিদেশিদের বিষয়ে এখন পর্যন্ত আমরা এই তথ্যটা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা এই মুহূর্তে যে কক্ষটিকে আপনাকে দেখাতে যাচ্ছি যে এই আওয়ামী লীগ সরকারের আমলে জুলাই আন্দোলনের আগে যে সকল মানুষ বিভিন্ন ধরনের গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, সেই টর্চার সেল যেটি বলা হয়ে থাকে, অর্থাৎ যে চেয়ারটি এখন দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু গুম করা মানুষদের ইলেকট্রিক শক দেওয়া হতো। এবং পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক সরঞ্জামাদি রয়েছে যেগুলো দিয়ে মানুষকে নির্যাতন করা হতো বন্দিশালায় রেখে। এখানে যেটি দেখতে পাচ্ছেন যে ড্রিল মেশিন তারা ব্যবহার করতো, এটি র্যাবের গোয়েন্দা বিভাগ পরিচালিত কিন্তু একটি গোপন বন্দিশালায় কিন্তু বিনষ্টকৃত যে আলামত তার মধ্যে কিন্তু একটি। এবং আমার হাতের বাম পাশে কিন্তু আরও অনেকগুলো জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে আসলে মানুষদের নানানভাবে নির্যাতন করা হতো। এখানে যে অ্যামুনিশন ম্যাগাজিনের যে গুলি সেগুলো কিন্তু এখানে রয়েছে, পাশে যে চেইন রয়েছে, এবং এখানে বালুর বস্তা দিয়ে যে মানুষদের ফেলে দেওয়া হতো সেই সব, অর্থাৎ নির্যাতনের যে সকল অমানসিক নির্যাতন যেগুলো করা হতো, পাশাপাশি এই সব চিত্রগুলোই কিন্তু এই জাদুঘরে কিন্তু রয়েছে। এবং
এটি কিন্তু সকাল 11টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। অর্থাৎ এই গণভবনটি টোটাল 36 জুলাই বিভিন্ন যত স্মৃতি রয়েছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে। শহীদ পরিবারদের যারা শহীদ হয়েছেন তাদের মা বাবাদের সাথে আমরা কথা বলেছি, তারা এখানে আসছেন, সেগুলো দেখছেন। তারা কেউ কেউ অভিযোগ করে বলেছেন যে তাদের সন্তানের যে স্মৃতি রয়েছে সেগুলো তারা দুই একদিন বলেছেন যে সেই স্মৃতিগুলো দেখতে পাননি। আবার অনেক মা বাবা এখানে এসে সন্তানদের যে সেই স্মৃতিগুলো দেখে আবেগতাড়িত হচ্ছেন। এবং সব কিছু মিলিয়ে বলা চলে যে আসলে এই জুলাই গণ অভ্যুত্থানে যে জুলাই স্মৃতি জাদুঘর রয়েছে এটি অর্থাৎ 36 জুলাইয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল গুম খুন নির্যাতন করা হতো সব স্মৃতিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এবং বিএনপির যে সকল নেতাকর্মী ওই সময়গুলোতে নির্যাতিত হয়েছে সেগুলোও কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ 36 জুলাইয়ের পাশাপাশি আওয়ামী লীগ আমলে 15 বছর 7 মাসের নির্যাতনের চিত্রগুলোও কিন্তু এখানে স্মৃতিতে রাখা হয়েছে। পাশাপাশি ডিজিটাল মনিটরেও কিন্তু সেসব প্রদর্শিত হচ্ছে এবং মানুষরা কিন্তু সেগুলো দেখছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি তারা সুস্পষ্ট বার্তা দিয়েছেন, জুলাইকে তিনি ধারণ করবেন এবং এই আকাঙ্ক্ষা পূরণ করবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করে বলছেন। রাকিব, আমার কাছে এবং সেই প্রত্যাশার প্রথম প্রতিফলন বোধহয় এই জুলাই স্মৃতি জাদুঘর। নিশ্চয়ই আপনি আছেন, আপনার মাধ্যমে নতুন নতুন দর্শনার্থী যারা আসবেন তাদের কথাগুলো শুনতে পারবো। সহকর্মী মহিমুল খান উপযুক্ত হয়েছিলেন, জুলাই স্মৃতি জাদুঘর থেকে বলছিলেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিতর্কিত পুলিশের নানা সংস্কার হলেও এখনও জনগণের পুরোপুরি আস্থা ফেরেনি এই বাহিনীর ওপর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতায় তাদের সক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন। সাবেক কর্মকর্তাদের মতে বাহিনীর চেন অফ কমান্ড ফিরিয়ে আনা এবং পুরোপুরি সংস্কার হলেই স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে পুলিশ। আরও জানাচ্ছেন মহিম মিজান। 24শে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারে প্রশ্নবিদ্ধ হয় পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে হামলার শিকার হয় পুলিশও। ঢাকা সহ দেশের অধিকাংশ থানায় আগুন, অস্ত্র ও গোলাবারুদ লুট এবং পুলিশ সদস্যদের উপর আক্রমণ করা হয়। 5 আগস্ট সরকার পতনের পর কার্যত পুলিশ শূন্য হয়ে পড়ে দেশের অনেক এলাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে থানায় ফিরে আসেন পুলিশ সদস্যরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে পেরিয়ে যায় বেশ খানিকটা সময়। বাহিনীর বদনাম ঘোচাতে বদলানো হয় পোশাক, কিন্তু পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদের কিছুটা উদ্ধার হলেও অনেকের হাতে থেকে যাওয়ায় বাড়তে থাকে নানা অপরাধ। পুলিশের মনোবল ও যদি নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে না পারে তার মনোবল আপনি কেমনে পাবেন? ওদের প্রতি মুহূর্তে চিন্তা করবে যে এমপি সাহেব কি বলবে, জেলা পরিষদের প্রশাসক কি বলবে, মেয়র সাহেব কি বলবে। এখনো তো যে কোনো ইম্পর্টেন্ট ইস্যুতেই ওর দিকে তাকায় থাকে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই পুলিশের সামনে স্বৈরাচারের দোষর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গুলি ও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। যেটা ইন্টারিমে ছিল যে ছাত্ররা সব ইস্যুতে পুলিশ যে কোনো আইন প্রয়োগ করতে গেলেই বাধা দিত। বিশ্লেষকদের মতে 5 আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জের মুখে পুলিশ। এখনো পুরোপুরি কার্যকর হয়নি বাহিনীর চেইন অফ কমান্ড। পুলিশকে ঘুরে দাঁড়ানোর, যদি আমরা সত্যিকার অর্থে তাদেরকে দাঁড় করাতে চাই বা তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, সবার আগে যেটা প্রয়োজন তাদের নিজেদের অভ্যন্তরীণ সংস্কারটা সবচেয়ে বড় আকারে প্রয়োজন। পুলিশ এখনও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না, বারবার হামলার শিকার হচ্ছেন সদস্যরা, এমন প্রশ্নে সাবেক আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ না দিলে আইনের কার্যকর প্রয়োগ সম্ভব নয়। মামলা হইলে আমি অ্যারেস্ট করবো, তখন যদি এমপি সাহেব না এটা ধরা যাবে না, অথবা একটা মামলা দিয়ে ধরে ফেলেন, এই যে ডিকটেশন এগুলো বন্ধ করতে হবে। তবে পুলিশ সদর দপ্তরের দাবি, মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা আগের তুলনায় বেড়েছে, তবে অতিরিক্ত বল প্রয়োগ না করেই আইন মেনে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আমাদের সবার মধ্যে আইন মানার প্রবণতাটা একটু কম। আমরা যদি আইন মানার প্রবণতাটা যদি সচেতনতা বাড়াতে পারি, আমার মনে হয় এই জাতীয় সমস্যাগুলো হবে না। আর এই জাতীয় পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত যে কোনো বল প্রয়োগ করতে পারে, কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ করাটা এটা আমরা যে প্রশিক্ষণ তার সাথে যায় না। এই কারণে পরিস্থিতি যেরকম পরিস্থিতি থাকুক আমরা ন্যূনতম বল প্রয়োগে বিশ্বাসী, এবং সেই কারণে যদি জনগণ একই সাথে
আইন মানার প্রবণতাটা বাড়ে, আমার মনে হয় জাতীয় পরিস্থিতি আরও উন্নতি করা সম্ভব। পুলিশের এই কর্মকর্তার দাবি, নানা চ্যালেঞ্জ থাকলেও দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় খারাপ নয়। মহিম মিজান, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।